ভাবির মানে আমার আছে, আমি কি করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। এখন ঠিক সকাল 10:30 মতো বাজে, আমি রেডি হয়ে গেছি। তো এই যে একটা আবায়া পরেছি, কেপ আবায়া। আর আমাদের আজকে হলো আমাদের একটা ইসলামিক প্রোগ্রাম হয় প্রতি মাসে তাফসিরের মতো। তো সেটার আজকে হলো কোরবানি ঈদের পরে ঈদ পুনর্মিলনী। প্রতিবার গিফট টিফট কেনার দায়িত্ব আমি নেই, এবার আর আমি কোনো কিছুর দায়িত্ব নেইনি, গিফট কেনার দায়িত্ব আমি নেইনি, কারণ এবার মনটাও ভালো না, সব কিছু মিলে এবার গিফট কেনার দায়িত্ব নেইনি। বাট ছোটোখাটো কিছু দায়িত্ব আলহামদুলিল্লাহ আমাকে দিয়েছে, যেগুলো আমি আলহামদুলিল্লাহ কমপ্লিট করেছি। আর আমার ভাগ্যে পড়েছে চিকেন কোরমা। চিকেন কোরমাটা গতকালকে রাত্রে কষিয়ে রাখছিলাম, এখন হলো ফাইনাল লুক দিয়েছি। এখানে সবাই ভাগযোগ করে আমরা ওয়ান ডিশের মতো করে করি আর কি ঈদ পুনর্মিলনীটা। প্রচুর পরিমাণে গরম লাগতেছে, বাসার পাশেই একটা বাসায় হবে আজকে। আর রাশেদা ভাবি যাচ্ছে না, ভাবিকে ছাড়া প্রথম আমি এইরকম কোনো প্রোগ্রামে যাচ্ছি, মানে এই প্রোগ্রামে ভাবিকে ছাড়া যে কোনো তাফসির সেটা দূরে হোক কাছে হোক সবসময় ভাবি আর আমি একসাথে যাই। এই ফার্স্ট টাইম আমি ভাবিকে ছাড়া যাচ্ছি। ভাবিরও যাওয়ার কথা ছিল কিন্তু ভাবির শরীরটা ভালো না। তো ভাবি বললো যে ভাবি থাক, আমি না যাই। তা আমিও আর ফোর্স করিনি, কারণ শরীর মন দুইটাই ভালো থাকতে হয়। আমার শরীরটাও ভালো না, আমার গলা ব্যথা, আমার হঠাৎ করে টনসিলের সমস্যা হয়েছে মনে হয়, গলা ব্যথা। যেহেতু একটা দায়িত্ব নিয়েছি, খাবারের একটা অংশ আমি নিয়েছি, আমি না গেলে আসলে সেটা খারাপ দেখাবে, খাবার শর্ট পড়ে যাবে। তো আমাকে তো যেতেই হবে। আর ভাবি থাক, একটু রেস্ট নিক, ভাবির মনটা একটু শান্ত হোক, আল্লাহ তাকে একটু শান্ত করুক। ইনশাআল্লাহ প্রোগ্রাম থেকে এসে ভাবির সাথে গিয়ে দেখা করব। ভাবিকে অনেক করে রিকোয়েস্ট করা হয়েছিল, কিন্তু হঠাৎ করে ভাবির শরীরটা গতকাল রাত্রে থেকে ভাবির জ্বর। তো ঠিক আছে চলুন। এই যে আমি চিকেন কোরমা ঠিক না, আমি চিকেন রেজালা টাইপের করেছি। ওই যে বড় যে চিকেনগুলো আছে সেগুলো দিয়ে সুন্দর করে রেজালা টাইপের করেছি, গতকালকে রাত্রে কষায় রাখছিলাম। এখন হলো একদম ফাইনাল লুকটা দিয়েছি। ফাইনাল বলতে একটু ঝোল অ্যাড করেছি, তারপরে ঘি দিয়েছি, বেরেস্তা দিয়ে সুন্দর করে একদম একটা অন টাইম বক্সে নিয়ে নিয়েছি। তো যাই, 10টার দিকে যাওয়ার কথা ছিল, আমার 10:30 বেজে গেছে। যদিও আমি ফোন দিয়ে ইনফর্ম করে দিয়েছি যে আমার একটু লেট হবে, কারণ আমার শরীরটাও ভালো না। এই তো আমি যেভাবে রেডি হয়েছি, ভিতরে একটা ইনার পরে নিয়েছি, কালো একটা বোরকার ইনার পরে নিয়েছি, আর হলো পরে কেপটা পরেছি। এরকম কেপ আমার 4টা আছে, এগুলো পরাই হতো না, এরপরে দেখলাম যে এইভাবে করেও পরা যায়, ভিতরে ইনার দিয়ে সুন্দর করে কেপ দিয়ে পরলে খারাপ লাগে না দেখতে। পরে এভাবে করে পরি আর কি এখন, যাতে জিনিসগুলো পরা হয়ে যায়। আর এই তো এটার সাথে ম্যাচিং করে রেডি হিজাব পাচ্ছিলাম না, পরে এই হিজাবটা একদম নতুন ছিল তো এটা পরে নিয়েছি আর কি। আসসালামু আলাইকুম। সেই সকালবেলা আপনাদের সাথে একটু শেয়ার করেছিলাম, প্রোগ্রাম থেকে আসছি, আসার পরে বাসার কাজ ছিল সেগুলো শেষ করছি, এরপরে একটু রেস্ট নিচ্ছিলাম। তো এখন একটু ভাবির ওইখানে যাব। আমার একজন আপু, উনি আমার ভ্লগ দেখেন, ভাবির ভ্লগও দেখেন। তো আপু আমার কাছ থেকে অলরেডি অনেক কিছু অর্ডার করেছেন, হিজাব টিজাব এগুলো আর কি আপুর নিজের জন্য। আর আপু ওইদিনকে আমাকে বলেছে, আপু আমি আপনার কাছ থেকে 2টা হিজাব আর 4টা হিজাব পিন নিব, আপনি একটু আমাকে দিতে পারবেন? আমি বলেছি হ্যাঁ। আপুকে ছবি পাঠিয়েছিলাম, আমি ভেবেছি আপু নিজের জন্য, সেখান থেকে এই 2টা উনি চুজ করেছেন হিজাব, আর সাথে এই হিজাব পিনগুলো চুজ করেছেন। তো বলছি যে আপু তাহলে আপনার আগের অর্ডারের সাথে অ্যাড করে দিব। আপু বলেছে না আপু, আপনি আমার একটা রিকোয়েস্ট রাখবেন, আপনি কষ্ট করে এই জিনিসগুলো আমার হয়ে একটু রাশেদা ভাবিকে দিবেন। আর একটা লেখা উনি লিখে দিয়েছে, আর বলেছে আপনি একটা চিরকুটে এই লেখাটা লিখে এটা ভাবিকে দিবেন। তো এই যে এটা সম্ভবত আপুর ছেলে আর কি, আমার আপুর সাথে বেশিরভাগ কথা হয়। তো এটা আপুর ছেলে, ওনার নাম মানে আপু আমাকে দিয়েছে না, এই লেখাটা আপুর ছেলে দিয়েছে। আপুর ছেলে হবে বা মেয়ে হবে, তাসিন কি নাম জানি না, মানে তার পক্ষ থেকে ভাবির জন্য উপহার, মানে আপুর ছেলে হোক আর মেয়ে হোক যাই হোক। তো আমি মাঝখানে ভাবির সাথে আমার দেখা হয়েছে, বাট এটা দেওয়ার মতো সিচুয়েশন তখন ছিল না, কারণ আমরা বাইরে গিয়েছি, বাইরে থেকে বাসায় এসেছি, রাত হয়ে গেছে। তো এখন যাচ্ছি ভাবির কাছে, ভাবির সাথে একটু কথা বলবো, দেখা করব। দুপুরে একবার গিয়েছিলাম, তো এখন আবার একটু যাচ্ছি। তো ঠিক আছে যাই তাহলে। জুততে কত কি, আমি অনেকক্ষণ হয়েছে আসছি, তো ভাবির গিফটগুলো দিলাম।
এতক্ষণ আমি ভাবির সাথে গল্প করতেছি, আমার ক্যামেরা অন করার কথা মনে হয় না, গল্প টল্প করে চলে যাব। তো আমি এই সাইডটাতে যখন আসছি মানে আমার এত খারাপ লাগতেছে। ভাবির মানে আসার পর থেকেই তো ভাবির এই বাসাটাতে আসছি, মানে প্রত্যেকটা জিনিস দেখতেছি আর মনে হচ্ছে যে আরে বাসা চেঞ্জ করা এক জিনিস, কিন্তু সব শেষ করে সবকিছু নিয়ে চলে যাওয়া অন্য জিনিস। কি আর করার, দোয়া করবেন ভাবি যেন আবার আসতে পারে, আবার এসে যেন আমার সাথে এক বিল্ডিং এ থাকতে পারে। ভাবি এত বয়ম দিয়েন না আমারে, এগুলা যদি কেউ এসে নিতে চায় তারা দিয়ে দিয়েন, আমার বয়মের অভাব নাই। না না, আমার এত বয়ম লাগবে না, আমি এই বয়ম দিয়ে কি করবো? আপনার বয়ম আমার কিছু না, আমারই বয়ম তো দরকার নাই, আমি কি করবো নিয়ে? কি দরকার নাই তো আমার। আর ওভেন তো যারা আপু নিছে, যারা পুরো ওখানে কালকে গেলাম, আপু একটা তাক অর্ডার করছে ওভেন রাখার জন্য। পরে আমি বললাম আপু তোমার এই তাকে ওভেন হবে না, ভাবির ওভেন অনেক বড় আর ভাবির ওভেন কিন্তু ভারী, এটা হবে না আপনার। পরে মনে হয় চেঞ্জ করে ফেলবে মনে হয় আপু, ভাবির ওভেনটা অনেক ভালো। আর এটা হলো গ্রিল প্লাস সবকিছু একসাথে হয় আর কি, যে অনেক ভালো একটা ওভেন ভাবির এটা। যদি ভাবির মানে নেওয়ার সুযোগ থাকতো তাহলে তো ভাবি অবশ্যই ওজন বেশি অনেক। দেখেন কত বড় প্লেটটা, কত বড় ওভেনের প্লেটটা, কত বড়, 17 কেজি ওজন। 17 কেজি ওজন দিয়ে ওভেন নিয়ে গিয়ে আসলে পোষানো সম্ভব না, ওই টাকা দিয়ে বাংলাদেশে কিনে ফেলতে পারবে। তবে ওভেনটা খুবই ভালো, এই যে গ্রিল থেকে শুরু করে মাইক্রো প্লাস হলো ইলেকট্রিক দুইটার কাজই হয় আর কি। এটাও কারো দিয়ে দিন ভাবি, এই যে দেখ এটা আমার মালয়েশিয়ার জীবনের প্রথম র্যাক, আমি ইউজ করছি, এরপরে ভাবি ইউজ করলো, তারপরেও এখনো আছে, এসে কিনছিলাম। আমি এগুলো নিব না, না আমার আছে, আমি কি করব? ওই যে কেউ যদি নিতে চায় তাহলে দিয়ে দিন। আপনার হাতেই যাবার কি দোয়া দিব কি উপলক্ষে? কি করবো ভাবি, আমি এগুলো নিয়ে কি করবো বলেন? আমার তো আমার তো লাগে না, আপনার তো যেহেতু অর্ডার ছিল, আপনার অনেক কিছু করতে হইতো, এই জন্য আপনার লাগতো। তাহলে এই দেন, বা ওই যে ক্লিনারদেরকে দিয়ে দিয়েন, ওরা সুন্দর নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই আমি ওর কথাই বলতে চাচ্ছিলাম, প্রতিটা তাক ও নিবেন সমস্যা, কোনটা লাগবে না। ভাবির ওইখান থেকে চলে আসছি। আমি আমাদের বিজনেসের একটু প্রোডাক্ট আপনাদেরকে দেখাই। এটা হলো একটা কোম্পানি বো, তো এগুলো হলো আইস টি, মানে এটা হলো চা, একটা আছে ম্যাঙ্গো ফ্লেভার, একটা লেমন ফ্লেভার বা লাইম ফ্লেভার, একটা আছে পিস ফ্লেভার। তো আপনারা যদি কেউ অর্ডার করতে চান, আমাদের একটা শিপমেন্ট খুব শীঘ্রই ইনশাআল্লাহ বাংলাদেশের জন্য চলে যাবে। এখানে হলো অলরেডি অর্ডার করা জিনিস, যদি আপনারা অর্ডার করতে চান আমাদেরকে নক দিবেন আমাদের পেজ কেএল মার্ট বিডিতে, আমরা আপনাদের প্রোডাক্ট কালেক্ট করবো ইনশাআল্লাহ। এগুলো অর্ডার করা প্রোডাক্ট, তো প্রত্যেকটাই খুবই মজা, বিশেষ করে লেমনটা এবং ম্যাঙ্গো দুইটাই খুবই মজা। কেউ যদি পিসটা ট্রাই করতে চান সেটা অর্ডার করতে পারবেন, আমি স্ক্রিনে আমাদের পেজের নামটা লিখে দিব। আর প্রি অর্ডার করতে হবে, প্রি অর্ডারের জন্য মিনিমাম একটা অ্যামাউন্ট আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে ইনশাআল্লাহ। যেহেতু আমরা চেষ্টা করতেছি খুব শীঘ্রই আমাদের আরেকটা শিপমেন্ট দেশের জন্য যাতে মানে রওনা করতে পারে সে ব্যবস্থা করার। তো এর মধ্যে মোটামুটি বেশ কয়েকটা অর্ডার হয়েছে সব কিছু মিলায়ে। তো আপনারা যদি কেউ আইস টিটা নিতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন। আর আইস টিটা বানানো খুবই ইজি, এখানে প্রত্যেকটা প্যাকেটে 20টা করে ছোট ছোট প্যাকেট থাকে। তো এই যে লেখাই আছে 20টা করে, একটা প্যাকেটের ভিতরে ছোট ছোট 20টা প্যাকেট থাকে এবং 20টার প্রত্যেকটাতে 14.5 গ্রাম করে থাকবে। এটা হালাল, সম্পূর্ণ হালাল। আর এটা হলো যেহেতু বাংলাদেশে প্রচুর গরম, তো গরমের জন্য বেস্ট একটা ড্রিঙ্কস। আর এখানে সব লিখে দেওয়া আছে, এই যে কিভাবে কি করবেন। এই যে একটা এমটি একটা গ্লাস নেবেন, তার মধ্যে 3টা ভাষায় লেখা, মালয় ভাষা, চাইনিজ ভাষা এবং হলো ইংলিশে, 3টা ভাষায় লেখা আছে। 3টা স্টেপ ফলো করে আপনারা এটাকে রেডি করে ফেলতে পারবেন।
তারপরে ইনশাল্লাহ আমি চেষ্টা করব কালকে আমার ভিডিওতে আমি আপনাদেরকে রেডি করে দেখানোর। আর এটাতে ভিটামিন সি আছে, আর এই যে এখানে কি কি আছে, কোন উপাদান কতটুকু আছে সেটা খুব সুন্দর করে দেওয়া আছে। তো খুবই মজা, বিশেষ করে গরমের জন্য, যারা গরমে অতিষ্ঠ হয়ে আছেন, একটু ঠান্ডা ঠান্ডা চা খেতে চান, সে তাদের জন্য খুবই উপকারী আর কি। আমাদের আর একটা ব্যাগ অর্ডার কনফার্ম হয়েছে এবং ব্যাগটা আমাদের হাতে এসে পৌঁছে গেছে। ভাবলাম ব্যাগটা আমি আপনাদেরকে একটু দেখাই, একটু খুলে দেখাই। আমার বাসায় মানে বিজনেসের জিনিসপত্র দিয়ে পুরো একদম ভালো লাগে। এটার মধ্যে ব্যাগটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা এক আপু কনফার্ম করেছেন। এটা একটা ব্র্যান্ডের ব্যাগ, একটা বাজেট ফ্রেন্ডলি ব্র্যান্ডের ব্যাগ। একটু সুন্দর একটা ডাস্ট ব্যাগের মধ্যে করে ব্যাগটা এসেছে। তো আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি, আপনারা দেখে বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগ। আর হলো ব্যাগের ম্যাটেরিয়ালটাও খুব সুন্দর। আর এই যে এই ব্র্যান্ডের ব্যাগ, এই যে ব্র্যান্ডের নাম দেখছেন, এই ব্র্যান্ডের ব্যাগ, খুব সুন্দর করে ব্যাগটা এসেছে। এই যে খুবই সুন্দর একটা ব্যাগ, আমার কাছে এক কথায় খুব অসাধারণ লেগেছে। এটাতে আপনারা বেশ একটা স্পেস পেয়ে যাবেন, ভিতরে জায়গাটাও বেশ অনেকখানি জায়গা। এখানে একটা সিক্রেট পকেট আছে, এখানেও দুইটা সুন্দর এরকম, এই যে এখানেও একটা পকেট আছে, মোবাইল রাখা যাবে। আর ভিতরে তো একটা স্লাইং আছে, বেল্ট আছে, বেল্ট আকারও নিতে পারবেন, আবার হাতেও সুন্দর নিতে পারবেন। তো এটাও আমাদের অর্ডার কনফার্ম হওয়া একটা ব্যাগ। আরও আসবে ইনশাআল্লাহ, আসলে আপনাদের সাথে শেয়ার করব। এই যে ম্যাটেরিয়ালটা দেখে বুঝতে পারছেন কতটা কোয়ালিটিফুল। আসলে ব্যাগ, ব্র্যান্ডের ব্যাগ কিনতে গেলে তো আমাদেরকে অনেকগুলো টাকা গুনতে হয়। তো আমরা চেয়েছি একটু রিজনেবলের মধ্যে একটা ব্র্যান্ড আপনাদেরকে যাতে আমরা দিতে পারি আর কি। তো আপনারা কোয়ালিটি দেখেই বুঝতে পারছেন। আর ব্যাগের সবচাইতে কোয়ালিটিফুল জিনিস হলো যে চেনের এই জিনিসটা যদি কোয়ালিটিফুল হয় তাহলে বুঝবেন যে না, ব্যাগটা আসলেই কোয়ালিটিফুল একটা ব্যাগ। তো এটা দেখেই বুঝতে পারছেন। তো এই হলো সুন্দর একটা অর্ডারকৃত ব্যাগ, আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো এই যে প্রতিদিনের ব্লগে টুকটাক করে বিজনেসটা আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দেই, কারণ আসলে বিজনেস করার ইচ্ছা অনেক দিন ধরেই ছিল। তো যেহেতু শুরু করেছি, আপনারাও মোটামুটি আলহামদুলিল্লাহ একদম ইনিশিয়াল একটা ছোট্ট পেজ, যে পেজটাতে আলহামদুলিল্লাহ 435 জন লাস্ট দেখেছিলাম ফলোয়ার হয়ে গেছে। এটা আসলে আপনাদের সাপোর্ট ছাড়া সম্ভব হতো না, এবং আপনারা আমাদেরকে বিলিভ করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করছেন, এটাও আসলে আমাদের জন্য অনেক বড় কিছু। ভাবির বাসায় গিয়ে আসলে ভাবির সাথে কথা বলতেছিলাম, গল্প করতেছিলাম কতক্ষণ পর্যন্ত, মানে ঢুকার সময়টাতে ভাবির বাসায় গিয়ে যখন ঢুকলাম, মানে সব কিছু জিনিসপত্র ছড়ানো ছিটানো, কিন্তু তারপরে আমি ওই দিকটাই খুব একটা নজর না দিয়ে ভাবির সাথে বসে কথা বলতেছিলাম, ভাবির ভালো মন্দ জিজ্ঞেস করতেছিলাম, এই যে ইসলামী ব্যাংকের এগুলো নিয়ে কথা বলতেছিলাম। আমাদেরও অ্যাকাউন্ট ছিল, আমার আম্মার অ্যাকাউন্ট ছিল ইসলামী ব্যাংকে। তো আম্মা মারা যাওয়ার পরে আমরা দুই ভাই বোন হলো আমরা যেহেতু দুজন নমিনি, আমরা আমাদের যতটুকু যা ছিল আমরা ওখান থেকে উইথড্র করে ফেলেছি আর কি। তো এখন তো ইসলামী ব্যাংকের অবস্থা যা দেখতেছি আল্লাহ জানে। আর ভাবির তো আসলে নিজের যতটুকু পুঁজি সব কিছুই ভাবি দেখা গেছে যে ওইখানে পাঠিয়ে দিয়েছে। এটা নিয়ে ভাবি অনেক মনটা খারাপ, স্বাভাবিক। ভাবির জায়গায় যদি আজকে আমি হতাম আমার কেমন লাগতো, আমি সেটা চিন্তা করলে আমার গা হাত পা কাঁপতে শুরু করে। তো সেটা তো একটা জিনিস, ওগুলো নিয়ে ভাবির সাথে কথা বলতেছিলাম। গতকালকে আমার শরীরটা খুবই খারাপ ছিল, প্রচুর পরিমাণের সারাদিন কাজ করা হয়েছে। রাত্রেবেলা যারাপুর ওইখানে গিয়েছিলাম, যারাপু বাসা চেঞ্জ করেছে, তো টুকটাক একটু রান্না বান্না করে নিয়ে সন্ধ্যার পরে তোষানের বাবার সাথে যারাপুদের ওইখানে গিয়েছিলাম। তো ওইখানে গিয়ে আপুর ওইখানে বেশ কিছুক্ষণ বসেছিল, বেশ কিছুক্ষণ না 20 মিনিট মনে হয় বসেছিলাম। আমি বাসায় যে ড্রেস পরা ছিলাম সেটার উপর এরকম একটা খিমার পরে আমি চলে গেছি, কারণ আমি জানি গাড়িতে করে যাব, গাড়িতে করে চলে আসবো, কোথাও নামবো না। তো ওইগুলো শেষ করে বাসায় এসে নিজের ভিডিও আপলোড করে রাত্রে গিয়ে ভাবির ভিডিও যখন দেখি তখন 1টা বাজে। ওই সময় আর ভাবিকে ফোন দিতে চাইনি। আর আমি একটা জিনিস খুব বেশি মনে করি যে একটা মানুষ যখন কোনো কিছু নিয়ে টেনশনে থাকে, কোনো কিছু নিয়ে খুব বেশি আপসেট থাকে, তখন ওই বিষয় নিয়ে যদি আপনি তার সাথে মানে বেশি কথা বলতে যান, তার না আরও বেশি খারাপ লাগে। এই জন্য আমি একটু সময় দেওয়ার চেষ্টা করি। পরে তো আজকে ভাবির আমার সাথে প্রোগ্রামে যাওয়ার কথা ছিল, এরপরে ভাবির শরীর মন কোনোটাই ভালো না বলে ভাবি আর যায় নাই। ভাবির কথা সবাই বলতেছিল, সবাই, যে আপু আসলো না, আপু আসলে আপুর সাথে দেখা হতো।
তো যাই হোক, ভাবির সম্ভব হয়নি, সম্ভব হলে অবশ্যই যেত। এই প্রোগ্রামে এই ফার্স্ট টাইম আমি ভাবিকে ছাড়া গেলাম, আমার কেমন লাগতেছিল আল্লাহ ভালো জানে সেটা। তো যেটাই হোক, আমার তোষানও মনটা খারাপ, তোষানও মনটা খারাপ, কারণ তোষানের সাথে রায়ানের বন্ডিংটা তো আসলে একদম ছোটোবেলা থেকে, আসো বাবা, অনেক ছোটোবেলা থেকে ওরা একসাথে খেলাধুলা করেছে। আমরা কোথাও ঘুরতে গেলে সবাই একসাথে, সব কিছু মিলায় আসলে আমাদের সব কিছুই আলহামদুলিল্লাহ খুব সুন্দর ছিল। তো তোষানও, আমি যখন যাচ্ছিলাম তো তখন তোষানও বলতেছিল আম্মু আমিও যাব, রায়ানের সাথে দেখা করব, রায়ানের সাথে যাব। তো এক বিল্ডিংয়ে আসার পরে প্রায় মাঝে মধ্যে ওরা দুইজন গিয়ে নিচে গিয়ে, আমাদের 8 তলায় তো খেলার জায়গা আছে, ওখানে গিয়ে ওরা খেলাধুলা। তো তোষানকে সাথে করে নিয়ে গিয়েছিলাম, তোষান রায়ানের সাথে খেলাধুলা করলো। কেমন লাগতেছে বাবা? রায়ান চলে যাবে। রায়ানকেও জিজ্ঞেস করতেছিলাম যে রায়ান তোমার কেমন লাগতেছে, আন্টিদেরকে মিস করবা? তো রায়ান বলতেছে হ্যাঁ আন্টি মিস করবো। আসলে ওরা ছোট মানুষ, অত তো বুঝে না। তোষান আমাকে বলতেছে জাম্মু আর কখন আসবেন আন্টিরা? আমি বললাম যে না বাবা, আন্টিরা আল্লাহ যদি আবার রিজিকে রাখে আসতেও পারে, কিন্তু আন্টিরা দেখো না সব জিনিসপত্র, আন্টিদের সব কিচ্ছু নাই বাসায়, দেখছো না? খারাপ লাগছে না আন্টিদের বাসাটা এভাবে? আন্টিদের বাসা কি কখনো এরকম থাকে? তাহলে কেমন হয়ে গেছে বাসা, দেখছো? কষ্ট লাগছে না মা? এইটাই আর কি। তো যাই হোক, আমার এত খারাপ লাগতেছিল যখন লাস্টের দিকে যখন লাস্টের দিকে ভাবি বললো যে ভাবি আসেন দেখেন আপনার টুকটাক জিনিসগুলো আপনি নিয়ে যান। তো আমি তখন ওই সময় ওই জায়গাটাতে গিয়েছি, বিশেষ করে রান্নাঘরের জায়গাটাতে গিয়ে আমার এত খারাপ লাগছে, কারণ ভাবির অর্ডারের সব বড় বড় পাতিলগুলো সবসময় দেখে অভ্যস্ত, ভাবির রান্নাঘরে, ভাবির তাকের উপরে ওগুলো কিচ্ছু নাই। মানে আমার খুব কষ্ট লাগছে ওই মুহূর্তটাতে, এত খারাপ লাগছে। ভাবি আমাকে প্রায়ই প্রতিদিনই বলে ভাবি আসেন আসেন, কিন্তু আমার কেন জানি যাইতে ইচ্ছা করে না। আমার মনে হয় যে ভাবির বাসায় গিয়ে দেখবো ভাবির সংসারটা তছনছ, ভাবির সংসারটা ওলট পালট, আমার খুব কষ্ট লাগবে। আর ভাবির সাথে যখন থেকে পরিচয় তখন থেকে ভাবির এই বাসাতেই আমরা গেছি, ভাবি তো কখনো বাসা চেঞ্জ করেনি। তো ভাবির এই বাসাটাতেই আমরা সব সময় গেছি, সব সময় ভাবির সাথে এখানে ভাবির বেডে শুয়ে শুয়ে ভাবির সাথে গল্প করছি, ভাবির সোফায় বসে বসে ভাবির সাথে গল্প করছি। তো মানে এগুলো আসলে বলতে গেলে অনেক কথা, এগুলো বলে শেষ করা যাবে না। তারপরেও মনকে শক্ত করা ছাড়া তো আসলে কিছু করার নাই। আর ভাবির সামনে আসলে মানে ইমোশনাল হয়ে গেছিলাম, কিন্তু ভাবির সামনে ইমোশনাল হইতে চাই না, কারণ ভাবির মনে একটা সাহস থাকা দরকার। ভাবি যেমন বলতেছিল যে ভাবি আমার জিনিসপত্র চলে গেছে, আমার সংসারের এত কষ্ট লাগতেছে না, আমার মালয়েশিয়ার জন্য খুব খারাপ লাগতেছে। তো আল্লাহ চাইলে আসলে কোনো কিছু হইতে সময় লাগে না, আল্লাহ যদি হিসাব হয়, আল্লাহর যদি হুকুম হয়, এই যে কয়দিন আছে এর মধ্যেও হয়তো বা আল্লাহ, হয়তো বাকি আল্লাহ যদি বলে কুন ফায়া কুন, সাথে সাথেই হয়ে যায়, তাই না? তো আমি আল্লাহকে বলি আল্লাহ তুমি এমন একটা কিছু করো, তুমি এমন একটা অলৌকিক কিছু করো যাতে করে ভাবি যেন যেতে না হয়। আসলে ভাবিকে ছাড়া না আমি চিন্তা করতে পারি না, আমি চিন্তা করতে চাইও না, আমি মনেই আনি না যে ভাবি থাকবে না। কিন্তু আজকে যখন গেলাম না, আমি এই জন্যই যাইতেই চাচ্ছিলাম না, মানে তারপরেও গিফটগুলো দিব, ভাবিকে একটু দিয়ে আসি। ওই আপুটাকে কথা দিছি যে ভাবির গিফটগুলো পৌঁছাই দিব। আপুটা প্রায় 3-4 দিন আগে আমার কাছ থেকে এগুলো নিয়েছে। তো এইটাই আর কি। যাই হোক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাই সবার উত্তম রিজিকের মধ্যে যেন আল্লাহ রাখে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।